তাহলে আজকে আমাদের পাঠ্য পুঁই মাছা, তাই তো? আচ্ছা, তোমাদের সিলেবাসে একটাই গল্প আছে থার্ড সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে, পুঁই মাছা। এবং গল্প থেকে আছে ক নম্বর? 8 নম্বর, 8 মার্কস। সুতরাং একটা গল্পতে 8 মার্কস দেওয়া মানে নিশ্চয়ই গল্পটা একটা ছোটোখাটো গল্প হবে না, সেটুকু তো অনুধাবন আমরা করতে পারছি। যথেষ্ট বড় একটা গল্প হবে, সে নিয়ে কোনো দ্বিধা এবং দ্বন্দ্ব নেই। গল্পটা বড় হতে পারে, কিন্তু কোনো অংশেই এতটুকু তার উত্তেজনা থেকে বিঘ্নিত হবে না। অর্থাৎ গল্পর যে একটা স্রোত বা ফ্লো হয়, সেটা কিন্তু পুঁই মাচা গল্পে সর্বদা বজায় থাকবে। শুধু পুঁই মাচা কেন, বলতে গেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে কোনো গল্পতেই কিন্তু সেই ফ্লোটা বজায় থাকে। কারণ তার গল্প এমনভাবে আমাদেরকে ধরে রাখে যে সেই গল্প থেকে আমাদের বেরিয়ে আসতে ইচ্ছা করে না, পড়লে মনে হয় আরও পড়ি। অবশ্যই গল্পে এটা কি ধরনের গল্প? এটা ছোট গল্প। ছোট গল্প বলতে এই ধারণা যেন আমরা পোষণ না করি যে ছোট গল্প মানেই সেটা আকৃতিতে ছোট। ছোট গল্পের আকৃতির উপর নির্ভর করে ছোট গল্প হয় না, ছোট গল্পের তত্ত্বের উপর নির্ভর করে, বা ছোট গল্প কোন অংশে শেষ হলো, কিভাবে শেষ হলো, বা ছোট গল্পের যে আরও বৈশিষ্ট্যগুলো সেগুলোর উপর নির্ভর করে ছোট গল্প নির্ধারণ করা হয়, তার আকারের উপর নির্ভর করে নয়। রবি ঠাকুরের ভাষায় যেটা ছোট গল্পের সব থেকে প্রধান বৈশিষ্ট্য, ওই শেষ হয়েও হইল না শেষ, সেই ভাবটা যেন তার মধ্যে থাকে, তবেই সেটা সার্থক ছোট গল্প, যেটা রবি ঠাকুর বলছেন। এবার আমরা তো গল্প সম্বন্ধে পড়বো, গল্প সম্বন্ধে জানবো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই চিনি, বা অন্ততপক্ষে তার ফেস আমাদের জানা আছে। যদি জানা নাও থাকে তবু একবার দেখে নিই তাকে আমরা, ঠিক আছে? যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কেমন লোক ছিলেন। এর আগেও তোমরা নিশ্চয়ই তার অনেক গল্প শুনেছো, অনেক গল্প পড়েওছো হয়তো, তাই তাকে নতুন করে চেনাবার প্রয়োজন পড়ে না। তিনি হচ্ছেন আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জন্মগ্রহণ কবে? আমরা একটু সালগুলো একটুখানি দেখে দেখে বলি, ঠিক আছে? আমাদের এত নোট করতে হবে না, যে জায়গাগুলো নোট করতে হবে আমি বলে দেবো, সেগুলো নোট করবে। গল্পে যাওয়ার আগে তার সম্বন্ধে কয়েকটা তথ্য বা তার সম্বন্ধে কয়েকটা কথা শুনে নাও। জন্মেছেন 1894 খ্রিস্টাব্দে 12ই সেপ্টেম্বর। কোথায়? উত্তর 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রাম। এবং মারা যাচ্ছেন কত সালে? 1950 খ্রিস্টাব্দে, যখন তার বয়স 56 বছর। নিজের বাড়িতেই মারা যাচ্ছে। এই ব্যক্তিটি বা এই বিভূতিভূষণ চরিত্রটি কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তার ছবি দেখে অলরেডি বুঝতে পারছো তিনি একজন বলিষ্ঠ গঠনের লোক ছিলেন, অর্থাৎ রোগা পাতলা নয়, যথেষ্ট সুঠাম ব্যক্তি ছিলেন। এবং তিনি মাইলের পর মাইল হাঁটতে পারতেন, ভীষণ রকম হাঁটতেন। এবং তিনি মাঝের মধ্যেই জঙ্গলের রাস্তায় হাঁটতেন। অদ্ভুতুরে টাইপের লোক ছিলেন, বাকি দুনিয়ার থেকে কিছুটা আলাদা, মানে দুনিয়ার চোখে তিনি বোধহয় পাগল, এমন একজন লোক ছিলেন। মানে যেখানে খুশি জঙ্গল টঙ্গলের মধ্যে হঠাৎ হঠাৎ চলে যেতেন রাত্রিবেলায়। হ্যাঁ, আর তার প্রফেশন ছিল সব অন্য অন্য রকমের। তার শুরুর জীবনে, অর্থাৎ প্রথম জীবনে তিনি কোনোদিনই সাহিত্যের জগতে আসতেই চাননি, অর্থাৎ সাহিত্যের জগতে এসেছিলেন এটা অ্যাক্সিডেন্টালি। 1921 সালে 1921 সালে তিনি প্রথম একটা গ্রন্থ লিখেছিলেন উপেক্ষিতা বলে, গল্প, গ্রন্থ নয় গল্প। উপেক্ষিতা বলে একটা গল্প লিখেছিলেন 1921 সালে। এবং এটা তিনি কখন লিখছেন? তিনি প্রাথমিক জীবনে স্কুল শিক্ষকতা করতেন। হরিনাভি বলে একটি স্কুল আছে, সেই স্কুলে তিনি যখন শিক্ষকতা করছেন, তখন 1921 সালে অ্যাক্সিডেন্টালি লিখে ফেলছেন এই গল্পটা, বলা যায়। মানে নিজের মন হয়েছে লিখছেন। তারপর সাহিত্যের জগতে তার আত্মপ্রকাশ ঘটছে, একের পর এক, তারপর তার হিট, ঠিক আছে? তো তিনি বিভিন্ন ধরনের গল্প লিখেছেন, যেগুলো তো আমরা বিভিন্ন সময় জেনে এসেছি। যেমন ধরো, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা সবাই জানি, যেটা তার প্রথম উপন্যাস পথের পাঁচালী, তারপর এলো অপরাজিত, তারপর এলো আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, মেঘমল্লার, মৌরি ফুল, তাল নবমী, আর তারপরে রয়েছে তোমার উপ উপলখণ্ড। এটা অতটাও ফেমাস ছিল না। আর আরেকটা এটা অন্যতম ফেমাস ছিল, সেটা হচ্ছে চাঁদের পাহাড়। মোটামুটি পথের পাঁচালী, আরণ্যক, চাঁদের পাহাড়, অপরাজিত, এই কটার নাম সবাই আমরা জানি। তাছাড়া তার একটা বিখ্যাত হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। বইটা আমি জানি অনেকে হয়তো পড়োনি, বাট ওটা পড়লে দুর্দান্ত একটা বই, আদর্শ হিন্দু হোটেল, ঠিক আছে?
এই আদর্শ হিন্দু হোটেল থেকে তিনি যে কতটা ভোজন রসিক ছিলেন তারও পরিচয় পাওয়া যায়। তিনি নিজে খুব খেতে ভালোবাসতেন, আবার খাওয়াতেও ভালোবাসতেন, ঠিক আছে। ভোজন রসিক ব্যক্তিও ছিলেন। আরে বললাম অদ্ভুতুর ব্যক্তি, বিভিন্ন রকম কাজ করেছেন, শিক্ষকতার কাজ করেছেন, কখনো ফরেস্ট গার্ডের কাজ করেছেন, কখনো কখনো কারোর সেক্রেটারি হিসেবে কাজ করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রূপে কাজ করেছেন। এবং ফরেস্ট গার্ডে যখন কাজ করতেন না, রাত্রিবেলায় গার্ড দেবার সময় নিচে জঙ্গলের মাঝে চলে যেতেন, মানে ডাকাতের ভয়, বন্য জন্তুর ভয় ওসব পরোয়া না করে মাঝে চলে যেতেন এবং ঘন্টার পর ঘন্টাকে গাছের নিচে বসে থাকতেন শুধু প্রকৃতিকে দেখবেন বলে। এবং তার একটা খুব ভালো স্বভাব ছিল, তিনি যা কিছু দেখতেন, যা কিছু উপলব্ধি করতেন, একটা নোটবুক নিয়ে সবসময় ঘুরতেন এবং সেখানেই নোট করতেন। এবং ইন্টারেস্টিংলি তার এমন অনেক গ্রন্থ রয়েছে, অনেক গল্প রয়েছে, যেগুলো তিনি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সেই গল্পগুলোর বা গ্রন্থগুলোর অধিকাংশ পার্ট সেখানেই লিখে ফেলেছিলেন, জঙ্গলের মধ্যেই। এবং ওই যে আরণ্যক যে গল্পটি রয়েছে, আরণ্যক গল্পটা তার ওই জঙ্গলে থাকাকালীন রাত্রিবেলায় তিনি যখন ওই অরণ্যে একা কাটাতেন, সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল সেটা নিয়েই আরণ্যক। এইবার আসছে আমাদের গল্পে। আমাদের গল্প পুঁই মাচা। এটা কেমন রচনা হচ্ছে? এটাও একটা অ্যাক্সিডেন্টাল রচনাই বলা চলে, বা এটা তিনি লেখেননি। কিন্তু প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সিদ্ধেশ্বর ঘোষ বলে একজন জমিদার ছিলেন। এই জমিদারের বাড়িতে বেশ কয়েক বছর শিক্ষকতার কাজ করেছিলেন, মানে প্রাইভেট টিউটর যাকে বলা যায় আর কি, সিদ্ধেশ্বর ঘোষ বলে। সিদ্ধেশ্বর ঘোষ একবার বিজ্ঞাপন দিয়েছিলেন যে প্রাইভেট টিউটর চাই বলে। সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন যে আমার এরকম যোগ্যতা রয়েছে। ইতিমধ্যে কিন্তু ততদিনে তার উপেক্ষিতা পাবলিশ হয়ে গেছে, 1921 সালে পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। তো তাকে নির্বাচন করা হয়েছিল এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছে, তখন জমিদারের একটা 8-9 বছরের ছেলে ছিল এবং সেই ছেলেটির নামও ছিল বিভূতি। এনার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ছেলেটির নামও বিভূতি। দুই বিভূতির মধ্যে বিভিন্ন গল্প হতো, আলাপচারিত হতো এবং এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওই বিভূতিকে গল্প শোনাতো, ছোট বিভূতিকে। এবং একসময় তার গল্প এতটাই ফেমাস হয়ে গেল যে তার গল্প শোনার জন্য জমিদার বাড়ি আরো অনেক ছেলে মেয়ে লোকজন এসে ভিড় করতো। তো তিনি যতটা টিউশন পড়াতে যেতেন, টিউশন পড়ানোর থেকেও বেশি গল্প শুনিয়ে আসতেন। এবং ওখানেই তিনি গল্প শুনিয়েছিলেন পুঁই মাচা। এই সিদ্ধেশ্বর ঘোষের বাড়ি থেকে তখন একটা পত্রিকা প্রকাশিত হতো এবং যে পত্রিকা ছিল হাতে লেখা পত্রিকা, জমিদার বাড়ির হাতে লেখা পত্রিকা, যার নাম ছিল অবসারিকা। এই অবসারিকাতে প্রথম হাতে লেখা অবস্থায় প্রকাশিত হয়েছিল পুঁই মাচা। এটা একটা খেয়াল রাখবে, অবসারিকাতে প্রথম হাতে লেখায় প্রকাশিত হয়েছিল পুঁই মাচা। তবে প্রথমবার প্রিন্টেড ফরম্যাটে পাবলিশ হলো কোথায়? প্রিন্টেড ফরম্যাটে পাবলিশ হলো প্রবাসী পত্রিকায়। প্রবাসী, পয়রাফলা বয়াকার দন্তস্বয় দীর্ঘে, সালটা 1931। 1931 সালে প্রবাসী পত্রিকায় প্রথমবার প্রিন্টেড ফরম্যাটে বা মুদ্রিতভাবে প্রকাশিত হলো এই পুঁই মাচা গল্প। তারপর এটা অন্তর্ভুক্ত হলো মেঘমল্লার গ্রন্থে। তাহলে এটা কোন গ্রন্থের অন্তর্গত হলো, কোন গল্প গ্রন্থ? মেঘমল্লার, এটা খেয়াল রাখবো, মেঘমল্লার। তাহলে বেসিক্যালি এখানে 3টে পয়েন্ট খেয়াল রাখবো। প্রথম প্রকাশিত হয়েছিল এক পত্রিকায় যার নাম ছিল অবসারিকা, যদিও সেটা প্রিন্টেড নয়, হাতে লেখা। তারপরে মুদ্রিতভাবে প্রকাশিত হলো প্রবাসী পত্রিকা 1931। তারপরে মূল গল্পগ্রন্থে যোগ হলো যে গল্পগ্রন্থে, সেটার নাম হচ্ছে আমাদের মেঘমল্লার। তাহলে এই পুঁই মাচা গল্পে পৌঁছাতে গেলে আমাদের এই বিষয়গুলো সম্বন্ধে একটু টুকটাক জানলাম। এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলতে গেলে একটা ক্লাসে কয়েকটা মিনিট তো যথেষ্ট নয়, অনেকটা সময় লেগে যাবে। তো সুতরাং তাকে নিয়ে আমরা এখন খুব বেশি জানার দরকার নেই। আমরা ফার্স্ট সেমিস্টারে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই গল্পের টেক্সটের উপর বেশি করে ফোকাস দিতে হবে। ফার্স্ট সেমিস্টারের গল্পের অন্তর্নিহিত অর্থে যতটা পৌঁছানো দরকার তার থেকেও বেশি দরকার লাইন বাই লাইনটা পড়া, কারণ এমসিকিউটা আমাদের বেশি জরুরি। তবে তাই বলে কি গল্প যখন পড়বো তার অন্তর্নিহিত অর্থ না পড়ে আমরা বেরিয়ে যাবো বা সেটাকে আমরা বুঝবো না বা জানবো না? না, সেটা করলে তো হবে না, আমাদের সবটাই জানতে হবে বা বুঝতে হবে। এইবার আমি গল্পে পৌঁছাবো, তবে তার আগে একটুখানি জাস্ট সাম আপ করে নিই যে এই গল্পে আমরা কি দেখতে পাবো। এই গল্পের 3টে চিত্র তোমরা দেখতে পাবে। 1, গ্রামীণ দারিদ্রতা। 2,
গ্রামীণ কঠোর সমাজতন্ত্র ভাব, 3 পিতৃতান্ত্রিক চাপ বা পিতৃতান্ত্রিক সমাজের প্রেসার যাকে বলা হচ্ছে। গ্রামীণ দারিদ্রতা তো এই গল্পে, শুধু এই গল্প কেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের প্রবলভাবে ফুটে উঠেছে, কারণ তিনি নিজেও তার ছোটবেলাটা দারিদ্রতার মধ্যেই কাটিয়েছেন। কঠোর সমাজতন্ত্র, গ্রামাঞ্চলের দিকে, শুধু গ্রামাঞ্চল নয়, তৎকালীন সমাজে অধিকাংশ জায়গাতেই কিন্তু সমাজ একটা কঠোরভাবে সব কিছুকে দমন করার চেষ্টা করত, বা সব কিছুকে সে যেটা চায় সেভাবে পরিচালনা করার চেষ্টা করত। এই চিত্রটা এখানে দেখতে হবে, বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না। তৃতীয় বলছে পিতৃতান্ত্রিক চাপ। তৎকালীন সমাজে একটা প্রথা ছিল কি, বাল্য বিবাহ। 12 বছর কি 11 বছর বয়স হয়ে গেলেই মেয়েদেরকে বিয়ের উপযুক্ত বয়স বলে মনে করা হতো, এবং 11-12 বছর পেরিয়ে যাবার পর যদি কোনো মেয়ের বিবাহ না হয় তাহলে সমাজ যেন তার উপর ঝাঁপিয়ে পড়তো, বিশেষত সমাজে পুরুষেরা, যে সে এখন অবিবাহিত আছে, সে অলক্ষী, তাকে যত দ্রুত সম্ভব বিবাহ দিয়ে বিদায় করতে হবে, না হলে সমাজের অমঙ্গল হবে। তাহলে এই তিনের জাঁতাকলে পড়ে আমাদের গল্পের চরিত্রগুলো কিভাবে তাদের জীবনটাকে অতিবাহিত করছে সেটাকে নিয়েই এই গল্প পরিচালিত হবে। এবং সবশেষে এই গল্পের যেটা অন্যতম থিম, যে দারিদ্রতা, অভাব, টানা পোড়েনের মধ্য দিয়েও জীবন যে থেমে থাকে না, সেটা এই গল্পে দেখানো হবে। অর্থাৎ জীবনের নামই হলো চলা বা এগিয়ে চলা, জীবন যে কখনো থেমে থাকে না সেটা এই গল্পে দেখানো হবে। দারিদ্রতা, অভাব, অভিযোগ, মৃত্যু সব কিছু আসবে মানুষের জীবনে, তবু যারা জীবিত আছে তারা থেমে থাকতে পারে না। এভাবেই এই পুরো গল্পটা আমাদের কাছে পরিচালিত হবে। গল্পের চরিত্র আমরা কোনগুলো পাবো? প্রধান চরিত্র হিসেবে যেগুলো উঠে আসবে, আরো অনেক চরিত্র আছে। প্রথমেই আসছে সহায় হরি। সে কে? পিতা। অর্থাৎ কার পিতা? আমাদের এই গল্পে যে মুখ্য চরিত্র খেন্তি, খেন্তির পিতা সহায় হরি। আগে খেন্তির পরিচয়টা জানি। সে কে? 14-15 কিংবা 15-16 বছরের এক কিশোরী, সারল্যের প্রতিমূর্তি, অর্থাৎ তার মধ্যে মারপ্যাঁচ কিছু নাই। গ্রামীণ মানুষের একটা মধ্যে যে সারল্য থাকে সেটা আমরা খেন্তির চরিত্রের মধ্যে দেখতে পাবো। তার পিতা সহায় হরি। যদি নামটার দিকে লক্ষ্য করো তাহলে তার নামের মধ্যেই তার চরিত্রের প্রকাশ করে দেওয়া আছে, নামটাকেই সেভাবে দেওয়া হয়েছে, সহায় হরি। অর্থাৎ এক প্রকার বলতে পারো যে যেন সহায় সম্বলহীন হয়ে গেছে, সহায় যার হরণ হয়েছে, এরকম একটা বিষয়। চরিত্রটা ঠিক এমনই। চরিত্রটা সে অসহায়, দুদিক থেকেই অসহায়। এক, আর্থিক এবং সামাজিক দিক দিয়ে। 2, পরিবারও সে যেন অসহায়, এবং এই আর্থসামাজিক দিক এবং পারিবারিক দিক থেকে অসহায় হওয়ার কারণে পরিবারের প্রতি সে নিজে অসহায়, অর্থাৎ পরিবারের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। এটা আমরা সহায় হরির চরিত্রে দেখতে পাবো। তৃতীয়ত প্রধান চরিত্র অন্নপূর্ণা। অন্নপূর্ণাকে খেন্তির মা। দেখুন নামটার মধ্যেই যেন সেই মাতৃটাকে ধারণ করে দেওয়া হলো, অন্নপূর্ণা, যিনি সমস্ত কিছু অন্ন প্রদান করেন। এই পরিবারের অন্ন প্রদেয়া যেন অন্নপূর্ণা, সেভাবেই এই চরিত্রটাকে তুলে ধরা হয়েছে। অবশ্যই এই চরিত্রটাকে কিছুটা রাফ ভাবেও প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাবো যে চরিত্রটা কেন রাফ হয়েছে বা কেন একটু খিটখিটে মেজাজের হয়েছে। সবশেষে দুটো ছোট্ট ছোট্ট চরিত্র রয়েছে, পুঁটি ও রাধি। এরা কে? খেন্তির ছোট বোন। ছোট বোন মানে পুঁটি হচ্ছে মেজ বোন, রাধি হচ্ছে ছোট বোন। এই 5টা চরিত্র হচ্ছে প্রধান: খেন্তি, সহায় হরি, অন্নপূর্ণা, পুঁটি, রাধি। এছাড়াও আমরা একটা দুটো চরিত্রের নাম জানতে পারবো, সেগুলো খুবই স্বল্প পরিসরের জন্য। অবশ্যই প্রথম 3টে চরিত্রই গোটা গল্পে প্রধান ভূমিকা পালন করবে। তাহলে এইবার চলো আমাদের আস্তে আস্তে গল্পেতে প্রবেশ করা যাক। বেশ, চলো গল্প শুরু হচ্ছে। পুঁইমাছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বললেন। প্রথমেই চরিত্রের নাম পেলাম সহায় হরি চাটুর্যে, তাহলে চরিত্রের নাম শুনি বুঝতে পারছি তার ব্রাহ্মণ পরিবারের অন্তর্গত। উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন। কি বললেন? একটা বড় বাটি বা ঘটি যা হয় কিছু দাও তো, তারও খুঁড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। প্রথম লাইনে দেখো 2-3টে প্রশ্ন হয়ে গেল, বেসিক্যালি দুটো। প্রথম প্রশ্ন, সহায় হরি উঠানে পা দিয়ে কি বললেন?
বা কি চাইলেন? একটা বড় বাটি বা ঘটি। কে গাছ কেটেছে? তারও খুঁড়ো গাছ কেটেছে। এই জায়গাগুলো আমরা মার্ক করে রাখবো। কি আনবে সে? একটু ভালো রস আনবে। তার মানে বুঝতে পারছো, হয় তাল কিংবা খেজুর কিছু একটা গাছ কেটেছে, যে গাছের রস সে পান করে বলে আনবে। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। দেখো, এই গোটা লাইনটার মধ্যে দিয়ে কিন্তু দারিদ্রতার যে চরম চিত্র সেটা ফুটে উঠছে। অন্নপূর্ণা কি করছে? তেলের কোটো থেকে কিন্তু নর্মালি আমরা তো তেল ঢেলে নিই, আর এমনি তো শীতকালে জমে যায়, সেটা আলাদা কথা। কিন্তু তাহলেও জমে গেলে সেটাকে আমরা ঝেড়ে ঝেড়ে বের করার চেষ্টা করি। কিন্তু এখানে লক্ষ্য করে ঝাঁটার কাঠি ভেতরে ঢুকিয়েছে এবং সেটা দিয়ে বের করছে, এবং ঝাঁটার কাঠির একেবারে অগ্রভাগে একটুখানি লেগে আছে, সেটাকে নিয়ে অন্নপূর্ণা মাখছে। তার মানে এটা একটা দারিদ্রতার নিশান। অভাব, অভাবের কারণে তাদের বাড়িতে নারকেল তেলটুকু ঠিকঠাক জুটছে না। এখান থেকে কি প্রশ্ন হতে পারে, যে সময়টা কোন সময়? শীতকাল। একটা, অন্নপূর্ণা কি করছিল? নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া অর্থাৎ ভরছিল এবং ভরে নারকেল তেল বের করছিল। বেশ, এরপর কি বলছে দেখো। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র। দেখো, এটা একটা গ্রামীণ সংস্কৃতি। গ্রামীণ সংস্কৃতিতে স্বামী হোক কিংবা শ্বশুর কিংবা ভাসুর বা পাড়ার যে কোনো লোক, কি হয় না, বয়োজ্যেষ্ঠ কাউকে দেখলি তারা একটু কাপড় চোপড়টা ঠিক করে নেয়। নর্মালি আমরা মানুষজন কি করি, বাড়িতে যখন থাকি একটু ক্যাজুয়ালি থাকি। তো যেই স্বামী এলো তখন কিন্তু সে তার গায়ের কাপড়টা একটু ঠিক করে নিল। কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালোই না। তাহলে অন্নপূর্ণা বুঝতে পারছি সহায়হরি কথায় এতটুকু কর্ণপাত করল না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায়হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? সহায়হরি বউকে তখন বলছে, এ কি হলো, আমার কথা কানে যাচ্ছে না, একটা বাটি ঘটি দাও। তখন একটু সে ডাইভার্ট করছে, এবার মেয়েদের দিকে নজর যাচ্ছে, বলছে খেন্তি টেন্তি কোথায় গেল। এবার আমাদের প্রশ্ন তো সে টেন্তিটাকে আমরা কথায় কথায় বলি না, যেমন ডাক নাম ধরে, টেন্তি বলে তো এই চরিত্রে কেউ নাই, খেন্তির সঙ্গে মিল রেখে টেন্তিকে বলা হচ্ছে, অর্থাৎ মেয়েরা কোথায় গেল এটা বলা হচ্ছে। এবার এখানে একটা কথা বলা হচ্ছে, দেখো, তুমি তেল মেখে বুঝি ছোবে না। এটাও একটা গ্রামীণ সংস্কৃতি, যে তেল মাখার পর স্নানের পূর্বে রান্নাঘরে কোনো জিনিস ছোঁয়া হয় না, গ্রামীণ সংস্কৃতি। তাহলে সহায়রী বলছে, তাহলে তুমি মনে হয় তেল টেল মাখছো, তাহলে মনে হয় ছোবে না, তার জন্যই হয়তো দিচ্ছ না। ঠিক আছে, সহায়রী এমন কেন বলছে? নিজেই নিজের কথাতে তাকে উত্তর দিয়ে দিচ্ছে, নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর দিচ্ছে। কেন এমনটা করছে দেখতে পাবো। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞেস করিলেন, তুমি মনে কি ঠাউরেছো বলতে পারো? ঠাউরেছো মানে কি স্থির করেছো, অর্থাৎ তুমি মনে মনে কি স্থির করেছো বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল। তার মানে বুঝতে পারছি সহায়হরি বউকে একটু ভয় পায়। ঠিক আছে, মানে বউ একটু দজ্জাল আছে, সহায়হরি একটু সেই মিয়ানো প্রাণী, বড় ভয়ে ভয়ে থাকে। তো স্ত্রী যে অতিরিক্ত শান্ত সুর দেখলো, তো তখন বলছে, কিছু ব্যাপার তো একটা আছে মনে হচ্ছে। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বে আকাশে স্থির ভাব মাত্র। অব্যবহিত মানে জাস্ট বিফোর, ওই যে বলি না, ঝড় ওঠার আগে আকাশটা পুরো শান্ত হয়ে যায়, চারপাশটা পুরো শান্ত হয়ে যায়। তা সহায়রী বুঝতে পারলে এবার নিশ্চয়ই একটা সাইক্লোন আসছে, ব্যাপারটা খুব শান্ত শান্ত লাগছে, এত তো শান্ত হয়ে কথা বলে না বউ। হ্যাঁ, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন। অর্থাৎ তিনি বুঝতে পারলেন ঝড় আসছে, সুতরাং তিনি অপেক্ষায় রইলেন ঝড়টা আসুক, দেখি কত বড় ঝড় ওঠে। একটু আমতা আমতা করিয়া কইলেন, কেন, কি কি আবার কি? মানে আমতা আমতা হচ্ছে, বইয়ের সামনে ভয় পেয়ে গিয়েছে। হ্যাঁ, অন্নপূর্ণা পূর্বাপেক্ষা
শান্ত সুরে বলিলেন, অর্থাৎ আগের থেকেও শান্তভাবে বললেন, দেখো রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। হ্যাঁ, বউ একদম ঝাঁঝালো কথা বয়ে, দেখো রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। হ্যাঁ, তুমি কিছু জানো না, কিছু খোঁজ রাখো না? অত বড় মেয়ে, যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে গুজব রটছে জানো? তার মানে একটা জিনিস বুঝতে পারছি, অন্নপূর্ণার চিন্তার বিষয়টা কোথায়, তার মেয়েকে নিয়ে। যেটা আমি শুরুতেই বলে এলাম, যে 11-12 বছর হলেই বিয়ের একটা পর্যাপ্ত বয়স। তার মানে এইটুকু বুঝতে পারছি যে খেন্তির বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতিতে আমাদের গল্প শুরু হচ্ছে, যেখানে দাঁড়িয়ে সহায় হরি কিন্তু পরিবারের প্রতি দায়িত্বহীন। তাই অন্নপূর্ণা বলছে, মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে আর তুমি আখের রস খেয়ে রস খেয়ে বেড়াচ্ছ, মাছ ধরে বেড়াচ্ছ, পরিবারের প্রতি তোমার কোনো নজরই নাই, মেয়ের প্রতি তোমার কোনো নজরই নাই। ইউ আর আ ভেরি কেয়ারলেস পারসন, তাই না? আর পাশাপাশি কি বলছে, গায়ে একটা গুজব উঠেছে। তাহলে একটা প্রশ্ন দিতে পারি, গুজবটা কি? দেখি। সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞেস করো গিয়ে চৌধুরীদের বাড়িতে। তাহলে কোথায় জিজ্ঞেস করবে গুজবের কথা? চৌধুরীদের বাড়িতে। আমি যেগুলো বলে যাচ্ছি প্রশ্ন হিসেবে, সেগুলো মার্ক করবে। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। এবার অন্নপূর্ণা রেগে যাচ্ছে। দিন নাই রাত নাই বাগদি দুলের বাড়ি ঘুরে বেড়াচ্ছ, রস খেয়ে বেড়াচ্ছ, মাছ ধরে বেড়াচ্ছ, তুমি তো ভদ্রলোক। ভদ্রলোকের পাড়ায় বসবাস করতে গেলে এসব করলে হয়? সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। অর্থাৎ সমাজে যদি থাকতে চাও, তাহলে সমাজের নিয়ম তোমাকে মেনে চলতে হয়, ভদ্রলোককে ভদ্রলোকের মতো থাকতে হয়। সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, মানে কিছু একটা বলতে চাইছিলেন। অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, অর্থাৎ সহায়হরি কিছু বলতে যাচ্ছিল, বলার সুযোগ পেল না। অন্নপূর্ণা আবার শুরু করে দিয়েছে, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে, তাহলে কি করবে? এক ঘরে। এক ঘরে জিনিসটা কি আশা করি আমরা জানি, অর্থাৎ সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, যেখানে তুমি সামাজিক কোনো সুবিধা পাবে না, কিংবা সমাজের মানুষ তোমাকে কোনোভাবেই যোগাযোগ করবে না, তাতে তোমার যতই খারাপ অবস্থা যাক। অর্থাৎ এক প্রকার তুমি সম্পূর্ণরূপে নিজের উপর নির্ভর করে থাকবে। কিন্তু আমরা তো সামাজিক জীব বা সামাজিক প্রাণী, তো সমাজের উপর নির্ভর তোমাদের করতেই হবে। আর তৎকালীন সমাজে এই এক ঘরে করে দেওয়ার প্রচলনটা অত্যন্ত ছিল। তাহলে বলছে এক ঘরে করবে। এবং কোথায় এই নিয়ে আলোচনা হয়েছে? চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। তার মানে এবার বুঝতে পারছি যে আমাদের খেন্তির আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছিল, কিন্তু তারপর আর বিয়ে হয়নি। কেন বিয়ে হয়নি সেটা আমরা একটু পরে দেখতে পাবো। ও নাকি উৎসুগ্য করা মেয়ে। উৎসুগ্য মানে আমরা যাকে বলি উৎসর্গ। যেমন ভগবানের উদ্দেশ্যে আমরা পুষ্প উৎসর্গ করি বা পুষ্প নিবেদন করি, তাহলে খেন্তিকে নিবেদন করা হয়েছিল বিয়ের জন্য, কিন্তু তারপরেও বিয়ে হয়নি। তার মানে আশীর্বাদটাকে এরা এখানে উৎসুগ্য বা উৎসর্গ হিসাবে দেখছে। এবার আজকালকার দিনে দাঁড়িয়ে আমাদের এই বিষয়গুলো খুবই সিলি ব্যাপার বলে মনে হতে পারে, কিন্তু তৎকালীন সমাজে, তাছাড়া এরকম একটা দরিদ্র গ্রামীণ সমাজে এই বিষয়গুলোকে অত্যন্ত গভীর সমস্যার বিষয় বলে দেখা হতো। তাই লোকে খেন্তিকে কি বলছে? উৎসুগ্য করা মেয়ে। তাহলে এখান থেকে প্রশ্ন দিতে পারে যে কে উৎসুগ্য করা মেয়ে? খেন্তি। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদে বাড়ি উঠে বসে দিন কাটাও, তোমার তো ভালোই হলো। গ্রামের কোনো কাজে তোমাকে কেউ বলবে না, তোমার তো এখন মানে পুরো ফ্রি। তুমি যাও দুলে বাড়ি বাগদি বাড়ি ঘুরো, দিন কাটাও, ওদের সঙ্গে থাকো। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই ব্যাপার, আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছে কালীময় ঠাকুর। ও মানে সহায়হরি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না, বলছে এই ব্যাপার কথা বলছো, সবাই এক ঘরে করে দিল আর কালীময় ঠাকুরটুকু বাকি আছে, ও আর এমন কি ব্যাপার। তাহলে এবার নাম পাচ্ছি কি? এটা অলরেডি নামটা পেয়েছি, কালীময় ঠাকুর। আমি যে চরিত্রটা বলে আসছিলাম, মানে কালীময় চৌধুরী, যেটা চৌধুরী বলা হচ্ছিল, ইনি হচ্ছেন কি সেই কালীময়।
তাহলে এই গল্পের আর একটা চরিত্র পেলাম যেটা আমরা আগে এখনো পড়িনি। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। কেন? তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? হ্যাঁ, তুমি কি সমাজের মাথা, না এ সমাজের মাতব্বর লোক? চাল নাই, চুলো নাই, এক করার মুরদ নাই। এক করা মানে এক কড়ি যাকে বলি আমরা। হ্যাঁ, ওই যে আমরা অ্যাস্ট্রোলজার্স ডেতে পড়েছিলাম কৌড়ি সেলস, সেই কড়ি। এক করার মুরদ নাই মানে অর্থাৎ তোমার আর্থিক কোনো ক্ষমতা নাই, এটাকে বোঝানো হচ্ছে। চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কি কঠিন কথা? হ্যাঁ, আর সত্যিই তো। এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল, হঠাৎ স্বর নামিয়া বলিলেন। তার মানে আগের কথাগুলো একটু জোরে জোরে বলছিল, এই কথাটা বলতে বলতে হঠাৎ একটু গলাটা নিচু করে বলছে, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই। তাহলে খেন্তির আসল বয়স কত? 15 বছর। তার মানে বুঝতে পারছি সমাজে লোকচক্ষুর ভয়ে তারা খেন্তির বয়সটা কমিয়ে কমিয়ে বলে। তাহলে দেখো একটা জিনিস বুঝতে পারছো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনীর শৈলীটা কত সুন্দর। এই বিষয়টাকে চাপা দেবার জন্য অন্নপূর্ণার কণ্ঠস্বরটাকেও দমিয়ে দেওয়া হলো। আগের কথাগুলো চেঁচিয়ে বলছিল সে, কিন্তু খেন্তির বয়স বলার সময় অটোমেটিক কণ্ঠস্বর নেমে গেল। এবং এটা তোমরা দেখবে দেখবে কিছু লোক আছে ঝগড়া করে, কিন্তু ঝগড়ার সময় কোনো সিরিয়াস কথা তাহলে সেটা আস্তে আস্তে বলে দেয়, ঠিক আছে, তারপর আবার ঝগড়া শুরু করে দেয়। এরকম কিন্তু থাকে বাড়ির মধ্যে, এরকম যদি হয় সিরিয়াস গোপন কোনো তথ্য থাকলে সে যেটা শুধু তার সামনের লোকটা জানে তাকে একটু আসতে বলে, তারপর আবার জোরে বলা শুরু করে। এখানেও তাই হচ্ছে। দেখো 15 বছর বয়সটা বলার পর পুনরায় গলা উঠিয়া বলিলেন, না বিয়ে দেবার গা, না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? হুম, বলছে তুমি মেয়ের বিয়ে দিচ্ছ না, কিছুই না, আমি যাবো পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রী সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি লইয়া বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। সহায় হরি বুঝলো যতক্ষণ আমি এখানে সশরীরে দাঁড়িয়ে থাকবো বইয়ের ভলিউম কমবে না। ফাটা ক্যাসেট একবার বাজতে শুরু করেছে যখন বেজেই যাবে। সুতরাং তিনি কি করলেন, মানে মানে গেলেন, কি তুলে নিলেন? কাঁসার বাটি। খেয়াল রাখবে, তাহলে একটা টুক করে কাঁসার বাটি নিলেন, নিয়ে গুড়গুড় গুড়গুড় করে খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া, অর্থাৎ সদর দরজা লক্ষ্য করিয়া, বা সরি সদর দরজা বলছি, পিছনের দরজা লক্ষ্য করিয়া। দেখবে প্রত্যেকটা বাড়ির মোটামুটি অনেকে দুটো করে দরজা থাকে, একটা ফ্রন্ট ডোর একটা ব্যাক ডোর থেকে থাকে, সবার না থাকলেও থেকে থাকে। আর বিশেষ করে গ্রামাঞ্চলে বাড়ির দিকে তো অনেক রকমই দরজা থেকে থাকে, ঠিক আছে। তো যে পিছনের দরজা, দ্যাট ইজ কল্ড খিড়কি দরজা, সেই খিড়কি দরজা দিয়ে টুকটুক করে বেরিয়ে যেতে উদ্যত হলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়ে গেলেন। খিড়কি দুয়ারে পৌঁছে পাশে কিছু একটা দেখলেন, দিয়ে দাঁড়িয়ে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও, এ যে, দাঁড়িয়ে যাচ্ছে মানে কিছু বলতে যাচ্ছিল, থেমে যাচ্ছে। এরপর আমরা একটা বর্ণনা পাচ্ছি, এই বর্ণনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তার আগে আগের লাইনটা দাগ দাও, এসব কোথা থেকে আনলি। প্রশ্ন দিতে পারে কোথা থেকে আনা হয়েছিল, কি আনা হয়েছিল, যে কোনো একটা প্রশ্ন, কি আনা হয়েছিল অথবা কোথা থেকে আনা হয়েছিল, তার উত্তর আমরা একটু পরে পাবো। 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তার মানে বুঝতে পারছি 14-15 বছরের মেয়েটি কে? খেন্তি। দুটো ছোট ছোট মেয়ে কারা? পুঁটি এবং রাধি। তাহার হাতে এক বোঝা পুঁই শাক। তাহলে কি এনেছিল? পুঁই শাক। প্রথমবার গোটা গল্পের নামের একটা অংশ পেলাম। ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে, চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। অর্থাৎ ওদের হাতে যে পুঁইগুলো ছিল সেগুলো কেমন ছিল? পাতা হলুদ হয়ে গেছে, ডাঁটাগুলো মোটা মোটা হয়ে গেছে। তার মানে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ওই গাছগুলোর নষ্ট হয়ে গেছে, তাই কেউ তার বাড়ির উঠান পরিষ্কার করবার জন্য গোড়ার সময় তুলে ফেলে দিয়েছে, হয়তো খেন্তি সেখান থেকেই নিয়ে এসছে। তাহলে এই যে অংশটার মধ্য দিয়ে, ওই যে আমরা মডেল মিলিয়নের আগের দিন পড়ছিলাম না, যে যেটা তোমার কাছে দারিদ্রতা সেটা আমার কাছে আভিজাত্য, সেই জিনিসটাই দেখবে এইখানে। অর্থাৎ
কারো কাছে ওই জিনিসটা অপ্রয়োজনীয়, আর কারো কাছে ওটাই অনেক বেশি প্রয়োজনীয়। কারোর ফেলে দেওয়া জিনিস কারোর সম্বল হয়ে উঠতে পারে, সেটাই যেন এই লাইনটার মধ্য দিয়ে প্রকাশিত হয়ে উঠল। আমার বাড়িতে বুড়ো হয়ে গেছে, ফেলে দিচ্ছি, অথচ কিছু দরিদ্র মানুষ যারা দুবেলা খেতে পায় না, তারা সেটাকেই কুড়িয়ে নিয়ে যাচ্ছে এবং চরম ভালোবাসার সঙ্গে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। কিভাবে ধরে এনেছে দেখতে পাবে। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। তাহলে বুঝতে পারছো, প্রাণপণে, তার মানে এটার প্রতি তার জন্য একটা চরম নেশা। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটি হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। অর্থাৎ তিনজনের হাতে কি কি ছিল? খেন্তির হাতে ছিল পুঁই ডাঁটাগুলো, এবং সেগুলো অ্যাকচুয়ালি সে বুকে জড়িয়ে এনেছে। হ্যাঁ, মানে একদম যেন সেই ভালোবাসার সঙ্গে জড়িয়ে এনেছে, প্রাণপণে সে সেগুলো কুড়িয়ে এনেছে। আরেকজনের হাত ফাঁকা, আরেকজনের হাতে দুটো 2-3টে পুঁই পাতা জড়ানো কোনো একটা দ্রব্য রয়েছে। কি দ্রব্য আমাদের কাছে পরিষ্কার করা হলো না, একটু পরে জানতে পারবো। তাহলে এইটা আবার এখানে দাগ দিয়ে রাখবো, ওই যে পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য, কি দ্রব্য ছিল কোশ্চেন দেবে, যার উত্তর আমরা একটু পরে পাবো। বড় মেয়েটি খুব লম্বা, এখানে দাগ দিয়ে রাখবো মোটামুটি অনেকগুলি, কারণ খেন্তির ডেসক্রিপশন পাবো। গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো, কৃষ্ণ মানে কালো এবং অগোছালো, বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি। লেখক বর্ণনা দিচ্ছেন, কত সুন্দর বর্ণনা দেখো। একটা জিনিস দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে সারল্য, গ্রামীণ প্রকৃতির ছোঁয়া, কিন্তু যে সৌন্দর্য লেখক প্রকাশ করছেন সেটা রয়েছে কিন্তু একদম নিখাত সৌন্দর্য। কি বলছে? মেয়েটি লম্বা, খুব লম্বা, গোলগাল চেহারা, অর্থাৎ হৃষ্টপুষ্ট চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ কালো, অগোছালো, যেটা গ্রামীণ দরিদ্র মানুষের একটা অন্যতম নিশান। অগোছালো কারণ সেগুলো গোছানোর মতো সময় বা আভিজাত্য তার মধ্যে নেই। সে নিজের সৌন্দর্য নিয়ে ব্যস্ত নয়, যাদের দুবেলা দুমুঠো অন্ন জোটে না, তার সৌন্দর্য নিয়ে কি করবে? অর্থাৎ তার লক্ষ্য থেকে কোথায় খাবার পাওয়া যায়, নিজেকে সাজানোর প্রতি তার লক্ষ্য থাকে না। মানুষ নিজের প্রতি নজর কখন দেয়? যখন সব কিছু ঠিকঠাক চলে, দুবেলা দুমুঠো অন্ন যদি পাওয়া যায় তবেই না নিজের উপর নজর আসবে। যার দুবেলা খাদ্য জোটে না, সে নিজেকে কি নজর দেবে? আর একটা লক্ষ্য করো, তার সরু সরু কাঁচের চুড়ি, তাহলে হাতে কি পড়েছিল? সরু সরু কাঁচের চুড়ি, 2 পয়সা ডজনের, একটি সেফটি পিন দিয়ে একত্র করিয়ে আটকানো। চুড়িগুলো আটকানো আছে কিসে? সেফটি পিন। এবং বলা হচ্ছে সেই সেফটি পিনটি যদি বয়স খুঁজতে যাওয়া হয় তবে সেটা প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। প্রাগৈতিহাসিক মানে ইতিহাস শুরু হবার আগে, যেখান থেকে ইতিহাস শুরু হয়েছে তারও আগে চলে যেতে হয়। তার মানে এতটাই পুরাতন সেফটি পিনটা। ওই যে ওই আভিজাত্য এবং প্রয়োজনীয়তার তফাৎটা এখানে। তাদের কাছে প্রয়োজনীয়তা, আভিজাত্য বলতে নেই, বা আভিজাত্য করার মতো সুযোগটাও তাদের নেই। তার এই শরীরের গঠন, তার চুড়ি, তার হাতে প্রয়োগ করা সেফটি পিন, এগুলি বুঝিয়ে দিচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা কতটা দুর্বল। এবং লেখক বলছেন যে এই বড় মেয়েটার নামই হয়তো খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদ্বর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরা বলিল, চিংড়ি মাছ বাবা। তার মানে বুঝতে পারছি ওই পুঁই পাতায় যে মোড়ানো বস্তুটা ছিল সেটা কি ছিল? চিংড়ি মাছ। তাহলে সেটার উত্তর এতক্ষণে পেলাম। তাহলে তার পশ্চাদ্বর্তিনী মানে তার পিছনে থাকা বা পিছনে আসা। ওকে, 2 বোন ছিল, 2 বোনের মধ্যে 1 বোনের হাতে ছিল, তাহলে সেই বোনগুলো তো পেছন পেছনে আসছিল। তাহলে সে সঙ্গে সঙ্গে বোনের হাত থেকে ওই পাতাটা নিয়ে এতটাই খুশি, সে বাবাকে বলছে, বাবা চিংড়ি এনেছি। মানুষ যখন পায় না তখন তার কাছে সব জিনিস কিন্তু অমৃত সমান।
দেখো কত খুশি, সামান্য একটু চিংড়ি, কুচো চিংড়ি আর কয়েকটা পুঁই পাতা পেয়ে খেন্তির মনে যেন সেই একটা চরম উৎফুল্লতা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি তোমাদের একটা কথা বলেছিলাম না যে দারিদ্রতা অভাবে হয় না, দারিদ্রতা অভিযোগে হয়। অর্থাৎ খেন্তির দেখো অভিযোগ নাই, যেটুকু পেয়েছে সেটাকে নিয়ে সে সন্তুষ্ট, সে কত খুশি। অথচ এই জিনিসটা যদি একটা কোনো অর্থবান ব্যক্তি পেত, তার অনেক অভিযোগ থাকতো, আজকে আমি এইটুকু খাবো, এই খাবো সামান্য। তাহলে দারিদ্রতা আসে অভিযোগে, অভাবে নয়। এইবার আরো কয়েকটা বর্ণনা পাচ্ছি, কি বলছে দেখো। গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোর বাবার কাছে আর দিন তোর বাবার কাছে আর দিনকার ধরুন 2 পয়সা বাকি আছে। অর্থাৎ চিংড়িগুলো কার কাছ থেকে নিয়েছে? গয়া বুড়ির কাছ থেকে। গয়া বুড়ি কি প্রথমে চিংড়ি দিতে চায়নি। কেন দিতে চায়নি প্রশ্ন দেয়, কেন দিতে চায়নি? কারণ ইতিমধ্যে ধার আছে, আর দিনকার মানে আগের দিনের। কত টাকা ধার আছে? 2 পয়সা। তার মানে বুঝতে পারছি ধারের সংসার, যেটা গরিব পরিবারের একটা অন্যতম চিত্র। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলল, নিয়ে যা। কেমন মোটা মোটা, খুশি। তাহলে পুঁই শাকগুলো কে দিয়েছিল? রায় কাকা, ঘাটের ধারে। তাহলে আমরা বেশ কতগুলো তথ্য জানতে পারছি পুঁই শাক সম্বন্ধীয়। পুঁই শাকগুলো কেমন ছিল দেখেছি, হলুদ, পাকা, মোটা মোটা। কে দিয়েছিল? রায় কাকা। পাতায় মুড়িয়ে কি নিয়ে এসেছিল? চিংড়ি। চিংড়িগুলো কার কাছ থেকে নিয়েছিল? গয়াবুড়ি। গয়াবুড়ি কেন দিতে চায়নি প্রথমে? কারণ তার বাবার 2 পয়সা ধার ছিল। গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য পেলাম, এবং সঙ্গে খেন্তির ডেসক্রিপশনটাও আছে। খেন্তির ডেসক্রিপশনে ওই পিনটির ডেসক্রিপশন বা পিনটির যে বর্ণনা, সেফটি পিনটা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেফটি পিনটা কোন সময়ে? প্রাগ ঐতিহাসিক যুগে। খেন্তির হাতে কি ছিল? সরু কাঁচের চুড়ি। তার চোখগুলো কেমন? ডাগর ডাগর। এই যে শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে, এইগুলোর উপর বেশি করে আমরা খেয়াল রাখবো। পরের অংশ। আর এতক্ষণ পর্যন্ত বাবা এবং মেয়ে দরজার সাক্ষাৎ হবার পর ওই অংশটার উপর ভিত্তি করে বর্ণনা দিলেন লেখক। অন্নপূর্ণা দেওয়া হইতেই অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করে উঠলেন, নিয়ে যা। আহা, কি অমর্ত্যই না তারা দিয়েছে তোমাকে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে। তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে, ধাড়ি মেয়ে। মা একবারে র্যাপিড ফায়ার খেলে দিচ্ছে, যাকে বলা যায়, হ্যাঁ, যেটা হয় দেখবে। এবার বিষয়টা দেখো, এই রাগটা কি সত্যিই খেন্তির প্রতি? না, এই রাগটা কিন্তু ছিল সহায় হরির প্রতি। কারণ সহায় হরির পরিবারের প্রতি যে উদাসীনতা, সেটা অন্নপূর্ণাকে বিরক্ত করে। তার মেয়ে বড় হয়েছে, অথচ তার স্বামী সহায় হরি এইদিকে কোনো কর্ণপাতি করছে না। বিরক্ত হচ্ছে সহায় হরির এই দায়িত্বহীনতায়, এবং সেই ঝাঁঝ গিয়ে পড়ছে কার ওপর? খেন্তির ওপর। এখানে খেয়াল রাখবে যে অন্নপূর্ণা খেন্তিকে কি বলে গালিগালাজ করেছিল? পাথুরে বোকা। ওইটার খেয়াল রাখবে। পাথুরে বোকা মানে কি? মানে পাথর যেমন নিরেট হয়, কিছুই থাকে না তার মধ্যে, বুদ্ধি শুদ্ধি, এরকম ব্যাপারটা আর কি। তো তোর বুদ্ধিটাও নিরেট, ঠিক আছে? পাথর যেমনি নিরেট, খেন্তির বুদ্ধিটাও নিরেট। কারণ ওটা তো 2 দিন পরে ফেলে দিত, ওদের পরিষ্কার করতে হলো না, তুই গিয়ে বোকার মতো তুই নিয়ে চলে এলি। বেশ, ধাড়ি মেয়ে। আর একটা জিনিস বলেছিল, খেয়াল রাখবে, ধাড়ি মেয়ে। বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না এ পাড়া সে পাড়া বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে। তাহলে বোঝো খেন্তির বয়স তোমাদের মতো। তাহলে বলছে যে বিয়ে হলে 4 ছেলের মা হতে। তাহলে দেখো, আজকালকার সমাজে এটা শুনে আমাদের অত্যন্ত হাস্যকর বলে মনে হয়, কিন্তু বুঝতে পারছি তৎকালীন সমাজে কিন্তু এটাই ছিল। যদি তোমাদের থেকেও খেন্তির বয়স কম বলতে গেলে, তার বয়স 14 কি 15। তাহলে মা বলছে, তো লজ্জা করে না এভাবে পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরে বেড়াতে? আর যদি বিয়ে হতো তোর,
4-5টা ছেলের মা হয়ে যেতিস। তাহলে বিয়ে হলে খেন্তি ক ছেলের মা হতো? 4 ছেলের মা হতো। খেয়াল রাখবো, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছে কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাস, ফেল বলছে ওসব ফেল। মা পুরো তেতে আগুন, বুঝতে পেরেছো? মানে দুজনকে নিয়ে মা এবারে ব্যস্ত। মেয়ে ঘুরে বেড়াচ্ছে কোথায় খাবার পাওয়া যায়, মেয়ের নোলা মানে না, হ্যাঁ। আর বাবা কোথায় ছাই, কোথায় পাস, অর্থাৎ কোথায় রস, কোথায় নেশার দ্রব্য কোথায় পাওয়া যায় সেসব গিলে বেড়াচ্ছে। দুজনকে নিয়ে অন্নপূর্ণা একেবারে অতিষ্ঠ, এবং সেই অতিষ্ঠতার নিদর্শন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তার কথার বই প্রকাশের মধ্য দিয়ে। অন্নপূর্ণা প্রচন্ড রেগে আছে। মেয়েটি শান্ত, অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মায়ের দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। তার মানে পুঁই শাকগুলো ফেলে দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, মা থামছে না, ক্যাসেট চালু হয়ে গেছে, বকিয়াই যাচ্ছে। যা তো রাধি, আপদগুলোকে ট্রেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে তো, ফের যদি বাড়ির বার হতে দেখেছি তো ঠাং খোড়া না করিতে তোর। একদম রীতিমতো রাগে চলছে মা। তাহলে অন্নপূর্ণাকে বলছে, তোকে যদি ফের বাড়ি থেকে বেরোতে দেখেছি ঠ্যাং যদি তোর খোঁড়া না করেছি। অন্নপূর্ণা খেন্তিকে বলছে। হ্যাঁ, দেখবে এরকমটা কিন্তু আমাদের বাড়িতে হামেশাই হয়। দেখবে মা রেগে আছে অন্য কারোর উপর, সে সব ঝাড় একদম অ্যাকশন চলে এলো এইদিকে। হ্যাঁ, মানে হাওয়া বইছিল উল্টো দিকে, মাঝখানে আমি ঢুকে গেছি, সব ঝড় আমার লেগে গেল। এটা হচ্ছে বিষয়। রাগ ছিল বাবার ওপর, ও বাবারে, বাবার ড্রাইভার হয়ে আমার কাছে চলে এলো। এটা হয়, সেটাই হলো আমাদের খেন্তির ক্ষেত্রে। রাগ ছিল সহায়রীর ওপর, সব রাগ গিয়ে পড়লো খেন্তির ওপর। ব্যাস। তাহলে একটা জিনিস খেয়াল রাখবে, যে আপদগুলোকে টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে, তাহলে কোথায় ফেলে আসতে বলা হয়েছিল? খিড়কির পুকুরের ধারে। আপদগুলো বলতে কি বোঝানো হয়েছে? পুঁই শাক। ঠিক আছে, এই কয়েকটা জিনিস খেয়াল। তাহলে পড়ার সময় শুধু পড়লে হবে না, তোমাকে পড়ার লাইন দেখেই বুঝতে হবে যে হ্যাঁ এগুলো থেকে কোশ্চেন হলেও হতে পারে। বেশ, এবার কি বলছে দেখো। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলিয়া লইয়া খিড়কি ওই মুখে চলিল। কলের পুতুলের মতো মানে রোবটের মতো। ছোট মেয়েটা চাল চলনটা রোবটের মতো আর কি। হ্যাঁ, মানে মা অর্ডার করলো, ও কুড়ুলো, চলতে লেগে গেল, যেন সে একদম যন্ত্র ফিট করাই আছে, যেমন কমান্ড দেবে তেমন কাজ হবে। বেশ, ছোট মেয়ের নাম আমরা জানতে পারবো, রাধি অলরেডি বলে দিয়েছি, তোমরা লিখে রাখতে পারো, ছোট মেয়েটির জায়গায় মাথায় রাধি বলে লিখে রাখতে পারো। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। ছোট তো, অত বড় বোঝা খেন্তি যে বোঝাটা নিয়ে আসতে পারবে সেটা কি রাধি পারবে? পারবে না, তাই আঁকড়াতে পারলো না। অনেকগুলি ডাটা এদিক ওদিকে ঝুলিতে 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 চলিল, যেটা হয় এদিকে দিকে এক একটা পালা ঝুলছে। সহায় হরি ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। স্বাভাবিক বিষয়, অলরেডি আমরা বুঝে গেছি অন্নপূর্ণাকে ভয় করতে পারবে না, হতে পারে সহায় হরি নিজেই ভয়ে ভয়ে চলে, তা ছেলে মেয়েরা, তাই তো। এবার দেখো তোমাদের প্রশ্ন তো স্যার, ছেলে মেয়েরা বলছে মানে তাদের কি ছেলে ছিল? না, তাদের 3টি মেয়ে ছিল। এগুলো কথার কথা, প্রচলিত বাংলা যাকে বলা হয়। আমরা বলি না যে তোমার কয়টা ছেলে মেয়ে, কয়টা ছেলে মেয়ে মানে যে সবগুলি ছেলে থাকতে হবে তার তো মানে নাই, বা সব ছেলে মেয়ে মিশিয়ে হতে হতে মানে নাই, শুধু ছেলে শুধু মেয়ে যা খুশি হতে পারে। তো এটা প্রচলিত কথায় বলা হচ্ছে। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, মানে একটু বলতে গিয়েছে, এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং, কথা আটকে যাচ্ছে বলতে পারছে না, তুমি আবার বরং একটু, মানে যদি রেঁধে দিতে ভালোই হতো। পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি দাঁড়াইয়া মার মুখের দিকে চাইল। মানে বাবা যেই বলেছে এত কষ্ট করে এনেছে, এখন রেঁধে দিলে পারতে, এরকম বলেছে, ছোট মেয়েটা দাঁড়িয়ে গেছে। যদি ফিরে আসতে বলে, ও দরজার কাছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানে ও হচ্ছে পুরো একদম কলের পুতুল, বুঝতেই পারছো। ওকে যা অর্ডার দেওয়া হবে তাই করবে। ও মা অর্ডার দিয়েছে, নিয়ে যাচ্ছে, এখন দাঁড়িয়ে আছে, বাবা বলেছে, এবার যদি ফিরে আসতে বলে তাহলে আবার আসবো। ছোট মেয়েটা গিয়ে খিড়কির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মানে ছোট মেয়ের দিকে তাকিয়ে বললেন, না নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এই যে একটা গ্রাম বাংলার সমাজ চিত্র, মেয়ে মানুষের অত নোলা কিসে, অর্থাৎ
নোলা মানে লোভ যাকে বলা হয়। গ্রাম বাংলার তথাকথিত সমাজচিত্র কি বলছে, যে মেয়েদের লোভ থাকতে পারে না, বা মেয়েদের ইচ্ছা কোনো কিছু খাবার লোভ এগুলো থাকতে পারে না, মেয়েদেরকে পুরোটাই স্যাক্রিফাইস করতে হয়। এই লাইনটার মধ্য দিয়ে কিন্তু তৎকালীন সমাজে চিত্রটা তুলে ধরা হলো, পিতৃতান্ত্রিক সমাজের চিত্রটাকে। এবার কি বলা হচ্ছে দেখো, এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁই ভিক্ষে করে, যা যা তুই যা, দূর কর, বনে দিয়ে আয়। সহায়হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে, খেন্তির চোখে জল ছলছল করছে। তার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষালম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। তার মানে সহায়হরি লোকটা কি বুঝতে পারছি, যে মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু বইয়ের মুখের উপর কথা বলা তার সাহস নাই। হ্যাঁ, দুপুরবেলায় বউ কাজ চটাতে চাইলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল, গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেকগুলো সব মিলে তোমাদের। যতই হোক মা তো রাগের বসে, সহায় হরির প্রতি রাগের প্রতি বলে ফেলেছে। দিনের শেষে মা কখনো তার সন্তানকে উপেক্ষা করতে পারে না। তাই যখন রাঁধতে বসলো, তখন মনে পড়লো পূর্বের গত অরন্ধনের দিন। এই জিনিসটা খেয়াল রাখবো, অরন্ধনের পূর্বদিন। অরন্ধন জিনিসটা কি দেখো, কোনো কোনো জায়গায় রান্না পুজো হয় যাকে বলা হয়, হয়তো তোমাদের ওইদিকেও থাকতে পারে, আমি জানি না। রান্না পুজোর জিনিসটা কি হয়, যে ওই পুজোর দিন কোনো রান্না বান্না হয় না, আগুন জ্বালানো হয় না, তার আগের দিন সব কিছু রান্না করে রাখতে হয় এবং পরের দিন বাসি খাবার খেতে হয়। এটাকে রান্না পুজো বলা হয়। তাহলে গত অরন্ধনের পূর্বদিন, তেমন যেদিন অরন্ধন হবে সেদিন তো রান্না হবে না, তার পূর্বদিন তারা সব রান্না বান্না করে রেখেছিলেন। তো গতবার যখন অরন্ধন হয়েছিল, তার পূর্বদিন অর্থাৎ তার আগের দিন পুঁই শাকের কোনো একটা রেসিপি হয়েছিল বা চচ্চড়ি হয়েছিল ধরে নাও। তখন খেন্তি এতটাই পুঁই শাক খেতে ভালোবাসে যে বলেছিল, মা, অর্ধেক কিন্তু আমার, বাকি অর্ধেক তোমার। এই যে ইনোসেন্স, নিষ্পাপতা খেন্তির চরিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে এখনো যার মধ্যে নিষ্পাপতা কাটেনি, তার বিয়ে নিয়ে তৎকালীন সমাজ অনেক বেশি চিন্তিত। কিন্তু দেখতে পাবো তাকে নিয়ে কিন্তু কেউ চিন্তিত নয়, তার বিয়ে নিয়ে সবাই চিন্তিত। মায়ের এই কথাটা মনে পড়ে গেল। বাড়িতে কেহ ছিল না, তিনি নিজে গিয়া উঠান ও খিড়কির দোরে আশেপাশে যে ডাঁটাগুলো পড়িয়াছিল সেগুলো কুড়িয়া লইয়া আনলেন। তাহলে যে মা নিজে একটু আগে মুখে বললো যা সব ফেলে দিয়ায়, সেই এবার যে কোটা ডাঁটা ওই রাধি নিয়ে যেতে যেতে পাশে পড়েছিল সেগুলোকে কুড়িয়ে নিয়ে এলো। বাকিগুলো কুড়োনো চায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। তাহলে প্রশ্ন, পুঁই শাকগুলো কোথায় ফেলা হয়েছিল? ডোবার ধারে ছায়ের গাদার ওপর। তাহলে যেহেতু ছাই গাদায় ফেলে দিয়েছে, তাই ওগুলো তো নোংরা হয়ে গেছে না, ওগুলো তো আনা যায় না। তাই আশেপাশে যেতে যেতে, পথে যেতে যেতে যে কোটা পড়েছে সে কোটাকে কুড়িয়ে নিয়ে আইলেন। কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। তাহলে কি রান্না করেছিল? পুঁই শাকের তরকারি। কি দিয়ে? কুচো চিংড়ি দিয়ে। এটাই হলো মা। মুখে তারা বলবে এক, কাজে তারা করবে আর এক। তাদের রাগ, তাদের ভর্ৎসনা সাময়িক কালের জন্য, আসলে তাদের যেটাই অভিশাপ সেটাই আশীর্বাদ। এখানে কি বলা হচ্ছে দেখো, দুপুরবেলায় খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের এক টুকরো তাহার পাতে পড়িয়া নাই। এতটাই ভালোবাসে। মা যখন পুঁই শাকের তরকারিটা দিল, খেন্তি তো অবাক। প্রথমে মাথা নামিয়ে বসেছিল, কিন্তু পরে যখন দেখলো তার চোখ বড় হয়ে গেল। হ্যাঁ, মা পুঁই শাক রেঁধেছে। মা বুঝতে পারলেন আমি এখানে থাকলে হয়তো খেতে ইতস্তত বোধ করবে, তাই তিনি এদিক ওদিক ঘুরতে গেলেন। এবং ঘুরে এসে যখন দেখছেন, তখন দেখছেন পুরো পাত সাফ।
মেয়েটা এতটাই ভালোবাসে খেতে, বিশেষত পুঁই শাক। এবার দেখো, পুঁই শাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। অন্নপূর্ণা খুব ভালো করেই জানিত পুঁই শাকের ওপর আমার মেয়ে খেন্তির কতটা লোভ, মানে কতটা সে ভালোবাসে। জিজ্ঞেস করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। তার মানে খেন্তি বলল, দাও। ভালোবাসে না, যে জিনিসটা আমরা খেতে ভালোবাসি সেটা যদি আমি খেতে পারি তাহলে কি সেটা নেবো না? নেবো তো। তা মা যখন বললো, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই, ঘাড় নেড়ে সমর্থন জানালো, দাও। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। দৃশ্যটা শুধু লক্ষ্য করো। এই মা মেয়েকে একটু আগে বকছিল, এই মাই এখন মেয়ের মনের খুশি বা মেয়ের মুখে খুশিটা দেখে এতটাই আপ্লুত হয়েছেন যে তার চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরছে, তার চোখে জল এলো যে মেয়েটা আমার এতই নিষ্পাপ, তাকে আমি এত বকলাম, এত কিছু বললাম, তারপরেও দেখো তার মধ্যে এতটুকু ক্ষোভ নেই। কত শান্তভাবে, কত স্নিগ্ধভাবে সে মায়ের কথাটুকু মেনে নিচ্ছে। মা তাকে চাইছে, নিষ্পাপ ভাবে বলছে দাও। তাই মায়ের চোখে জল এলো, কিন্তু মেয়ের সামনে চোখের জল তো দেখতে দেওয়া যাবে না। তাই চোখের জলটা আটকানোর জন্য উপর দিকে মুখ করে বাতায় বোঝা, বাতা মানে হচ্ছে যে কাঠের একটা দণ্ড হয়, সেই কাঠের দণ্ডের ওপর, মানে যার ওপর অ্যাসবেস্টরের চাল, কর্কেটের চাল বা খড়ের চাল কিছু থেকে দেখে, মানে যেটা চালের কাঠামো, ঠিক আছে? সেই চালের কাঠামোতে কি গোঁজা ছিল দেখো, ডালা, একটা ডালা ছিল, সেই ডালাতে কি ছিল, শুকনো লঙ্কা। আদৌ হয়তো তার শুকনো লঙ্কাটা প্রয়োজন ছিল না, কিন্তু চোখের জলটা আটকাবার জন্য ডালা হইতে একটা শুকনো লঙ্কা পাড়িতে থাকে। এটাই হলো মাতৃসত্তা, বা এটাই হলো মাতৃসুলভতা। মা একটু আগে এত বকলেন, অথচ সেই মেয়ের জন্যই এখন মায়ের চোখে জল। অবশ্যই এই জলটা ঘৃণার জল নয়, এটা ভালোবাসার জল। তাহলে মেয়ে খুশি হলে মা যে খুশি হয় সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওটা সাময়িক বকাঝকা ছিল, ওটা কিছুক্ষণের, ক্ষণিকের জন্য অন্যের ওপর রাগ তার ওপর দিয়ে গেল। এরপর কি বলা হচ্ছে দেখো। হ্যাঁ, অবশ্যই এখানে দাগ দিয়ে রাখবে যে কোথায় শুকনো লঙ্কা গোঁজা ছিল, ঠিক আছে, বা চালের বাতায় কি গোঁজা ছিল, এগুলো একটু খেয়াল রাখবে, এগুলো মার্ক করে রাখবে। এরপর আসছে গল্পের অন্যদিকে। কি বলা হচ্ছে, কালীময়ের চণ্ডী মণ্ডপ। এতক্ষণ আমরা বাড়ির ছবি পেলাম, এবার বাড়ির বাইরে আসছে। সেদিন বৈকাল বেলা সহায় হরির ডাক পড়িল। ওই যে এই কথাই তো অন্নপূর্ণা বলছিল। তাহলে কালীমায়ের চণ্ডী মণ্ডপে বৈকাল বেলা সহায় হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীমায় উত্তেজিত স্বরে বলিয়া উঠিলেন বা বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্টে মুখ হচ্ছে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে করে কি কাণ্ডটাই না করলো। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। তার কি স্বভাব? রাম বলো, 6-7 পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। এবার বলি পুরো বিষয়টা। এবার কালীমাই মুখুজ্জে বলছে, এটা কাকে শুনিয়ে শুনিয়ে বলছে? সহায় হরিকে শুনিয়ে শুনিয়ে বলছে যে দেখো, সেই দিনকাল আর নাই, অত বাছাবাছি করবো, তারপর পাত্র খুঁজবো, পাত্র পাবো, ওসব দিনকাল আর নেই। তো আজকাল অত খুঁজে তুমি পাবে না। এই যেমন ধরো কি কেষ্ট মুখুজ্জে তখন কি বলো, ভালো পাত্র পাই, ভালো পাত্র পাই, ভালো যোগ্য পাত্র পাই, তারপরে বিয়ে দেব। এসব করতে করতে শেষমেশ কি হলো? হ্যাঁ, কার সঙ্গে বিয়ে দিল? হরির ছেলেটার সঙ্গে। ওই ছেলের স্বভাব কি? 6-7 পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। পচা ক্ষত্রিয় মানে ক্ষত্রিয় শব্দের অর্থ শাস্ত্রীয়, অর্থাৎ পচা অশাস্ত্রীয় ব্রাহ্মণ। ওদের কেউ গায়ে মাখে না। ব্রাহ্মণদের মধ্যেও ছোট জাত। হ্যাঁ, গোত্র দেখবো, এ দেখবো, সে দেখবো, ওই বামুন দেখবো, এই বামুন দেখবো, ওই স্বভাব দেখবো, চরিত্র দেখবো, অত দেখলে হয়? পাত্র পাবে না। দিয়ে কি হবে? ওই কেষ্ট মুখুজ্জের মতো হরির ছেলেকে শেষমেশ ধরে বিয়ে দিতে হলো, তোমাকেও সেটাই করতে হবে।
এটা সহায় হরিকে শুনিয়ে শুনিয়ে বলছে কে? বলছে আমাদের কালীময়। বেশ, তাহলে এইসব কথা বললো। তারপর কি বলছে দেখো, পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যায় কেন? এই যে তোমার মেয়েটাই 13 বছরের, মানে দেখো অন্য কথা বলতে বলতে ঝড়ম করে চলে এলো সহায়রীর কাজে। মানে এই এতক্ষণ ধরে প্রথমে একটু এদিক ওদিক ঘোরাফেরা করি, যেটা মেন উদ্দেশ্য সেখানে চলে এলো। মানে এই যেমন ধরো তোমার মেয়েটাই 13 বছরের। সহায়হরি বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13। তাহলে দেখো তো, বুঝতে পারছো যে তারা বয়সটা ঢাকা দেয়। তাহলে এবার এইখানটা দাগ দেবো। হ্যাঁ, এই যে কথাটা বলছে যে কখন 13 হবে, সহায়রী মতে তার মেয়ের বয়স কখন 13 হবে? এই শ্রাবণে। প্রশ্ন দিল সহায়রীর মতে খেন্তির বয়স কত? এই শ্রাবণে 13। আহা, 13 আর 16 তফাৎটা কিসে শুনি? 13 আর 16 তফাৎটা কিসে? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? এবার কালিমায় বলছে যে দেখো 13 হলো কি 16 হলো কিছু যায় আসে না। 13 আর 16 তফাৎ কি? 13 হোক 16 হোক 50 হোক আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু পাত্র যে আশীর্বাদ করে গেল, তারপরে তুমি কেন বেঁকে বসলে শুনি? তাহলে একটা জিনিস বুঝতে পারছি, কালিময় চাটুর যে এত কেন ইন্টারেস্ট দেখাচ্ছে, মানে চৌধুরী এত কেন ইন্টারেস্ট দেখাচ্ছে, কেন সে জানতে চাইছে কেন বেঁকে বসলো। এবার আমরা একটু ইতিহাসটা জানতে পারবো। ওই যে খেন্তিকে কেন আশীর্বাদের পর বিয়ে দেওয়া হয়নি, এবার দেখো। দাঁড়াও, লাইনটা একটু খুঁজি। হ্যাঁ, ও তো একরকম উৎসুক করা মেয়ে, আশীর্বাদ হয়ে যাওয়া যা, বিয়ে হয়ে যাওয়া তাই, 7 প্যাকেট যা বাকি। তেমন কিরকম কথা দেখো, বলছে আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়া তাই, ওই একটা 7 প্যাকেট তফাৎ শুধু। হ্যাঁ, এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো, এ তুমি মনে ভেবো না? ওই যে হয় না, সমাজের কিছু তথাকথিত মোড়ল থাকে, যারা ভেবে নেয় যে সমাজটা সবটাই তারা পরিচালনা করবে। কালিময় চৌধুরী তাদের মধ্যে একজন, যারা নিজের মনের ভাব, নিজের মনের বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেয়। বলছে তুমি সমাজে থাকবে আর এসব কাজ করবে, ভেবে নিও না আমরা সব মেনে নেব। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছা না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে পাত্র মেলে না। মানে রাজপুত্র চাই তোমার? গরিব মানুষ দিতে থুতে পারবে না বলি শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। তার মানে বুঝতে পারছি যে খেন্তির বিয়ের পাত্রটা কে ঠিক করে দিয়েছিল? কালিময় চৌধুরী, যার জন্য এত ইন্টারেস্ট তার। কাকে ঠিক করে দিয়েছিল? শ্রীমন্ত চৌধুরীর ছেলেকে। ডাক দিয়ে রাখবো। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও চাষ করেছে। ব্যাস, রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? এবার কালিময় চৌধুরী আমাদের সহায়রীকে বলছে যে দেখো, তোমার কে রাজপুত্র চায় নাকি? পাত্র রাজপুত্র না হলে পাত্র হয় না। হ্যাঁ, আমি কত কষ্ট করে খুঁজে এনে দিলাম শ্রীমন্ত মজুমদারের ছেলে, তুমি অভাবী মানুষ, পন্টন কিছু দিতে পারবে না জেনেই তো আমি জোগাড় করে দিলাম। হ্যাঁ, মানছি সে হয়তো লেখাপড়া ঠিক মতো জানে না, কিন্তু লেখাপড়া জানে না বলে কি মানুষ নয়? জজ ব্যারিস্টার না হলে কি মানুষ নয়? ওদের তো সম্পত্তি অনেক কিছু আছে, বাড়ি আছে, বাগান আছে, পুকুর আছে। আবার এবার শুনছি নাকি 20 বলে একটা জায়গা, 20 জমি, সেখানে তারা কি ধান চাষ করছে? আমন ধানও চাষ করছে। আর কি চাই? রাজার হাল, 2 ভাই। কিন্তু এতটুকুই কি যথেষ্ট? না, কিছু তো কারণ আছে যার জন্য সহায়রী বাতিল করেছিল। সহায়রী রাজপুত্র চায় না। কেন বাতিল করেছিল এবার আস্তে আস্তে দেখতে পাবো। ইতিহাসটা হইতেছে এই যে, তাহলে এইবার আমরা ইতিহাসটা জানতে পারবো। মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময়ী ঠিক করিয়া দেয়। তাহলে শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায়? মণিগাঁয়। ঠিক করে দেয় কালিময়ী। কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায়রীর মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি, 1 মিনিট দাঁড়াও, কেহ কেহ বলেন যে কালিময় নাকি
মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, মানে অনেক টাকা ধারে নিয়েছিল, ঠিক আছে, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। তার মানে বুঝতে পারছো যে সমাজের এই সমস্ত তথাকথিত মাথাদের ইন্টারেস্টগুলো কেন থাকে? নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। কালিময় চৌধুরী কি করেছিল? সীমন্ত মজুমদার বেশ প্রভাবশালী ব্যক্তি, তার কাছ থেকে টাকা ধার করেছিল এবং সেই টাকা এখনো শোধ করতে পারে না, সুদে আসলে অনেক টাকা অ্যামাউন্ট হয়ে গেছে, তাই খুব শীঘ্রই তার বিরুদ্ধে নালিশ হতে পারে। সেই ভয়ে সে চেয়েছিল সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে দিতে। এখন তোমরা বলবে স্যার তাতে কি সীমন্ত মজুমদার মুকুব করে দেবে? কারণ আছে, সেটারও কারণ আছে। কেন বিয়ে ঠিক করলে কালিময় ভেবেছিল যে তার ঋণটা মুকুব হয়ে যাবে? কালিময়ের ধারণার কারণ আছে, একটু পর দেখতে পাবো। এবার লেখক একটু ব্যঙ্গ করছেন, কি বলছেন? এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। তাহলে এই যে আগের কথাটা বললেন, লেখক বলছেন এসব গুজব, এর কোনো ভিত্তি নেই। তার মানে এটা ব্যঙ্গ করছেন। কালিমায়ের মতো লোকেরা বলে এইসব গুজব কথা, বাজে কথা, ঠিক আছে, বেশ। ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র, অর্থাৎ কালিমায়ের বিরোধী পক্ষের তারা রটিয়েছে। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। তাই না? বুঝতে পারছি পাত্র আমাদের কত চরিত্রবান। কি করেছে? গ্রামের কোনো এক কুম্ভকার বধূ, হ্যাঁ, তাকে হয়তো উত্তক্ত করতে গিয়েছে, হ্যাঁ, দিয়ে তাদের পরিবারের লোকজনের কাছে উদুম পেদানি খেয়েছে। তার মানে তার স্বভাব চরিত্র কত সুন্দর আমরা বুঝতে পারছি। তাহলে একজন বাবা কি কখনই পারবে তার কন্যাকে এরকম একটা স্বভাব চরিত্র সম্পন্ন মানুষের হাতে তুলে দিতে? অভাবী মানুষের কাছে তুলে দেওয়া যায়, কিন্তু স্বভাব নষ্ট মানুষের হাতে তুলে দেওয়া যায় না। তাহলে কখনোই সহায় হরি তার মেয়েকে এই জায়গায় পাঠাতে পারে না, আর এই কারণের জন্যই সহায় হরি বিয়েটা ক্যান্সেল করেছিল। তাহলে এবার বুঝতে পারছি কেন ঋণ মুকুব হয়ে যাবে। কারণ কালিময় মজুমদার, কালিময় চৌধুরী খুব ভালো করেই জানতো যে এই ছেলের, চরিত্রহীন ছেলে বিয়ে দেওয়া সহজ নয়। তাই ওখানে গিয়ে বলেছিল সীমন্ত মজুমদারকে, আমি আপনার এই চরিত্রহীন লম্পট ছেলেটার বিয়ের ব্যবস্থা করে দেবো, আপনাকে আমার ঋণটা মুকুব করে দিতে হবে। তাহলে যে যার স্বার্থে ছিল। যাই হোক, ভাগ্যক্রমে এই কথা সহায় হরি জানতে পেরেছিল। তাহলে এই জায়গাগুলো আমরা দাগ দেবো, ঠিক আছে। প্রথমত পাত্রকে ঠিক করে দিয়েছিল, তারপরে কেন বিয়েটা ক্যান্সেল হলো, এই জায়গাটা পুরোটা। এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। তাহলে এরকম পাত্রের হাতে মেয়েকে দেবার ইচ্ছা না থাকায়, মনঃপূত না থাকায়, আশীর্বাদ হওয়ার পরও সহায় হরি বিয়ে ভেঙে দেন। তাহলে প্রথমে কতগুলো সমস্যা উঠলো এবং সেই সমস্যাগুলো উত্তর আমরা এতক্ষণে পেলাম। আজকে আমাদের এই অংশ পর্যন্ত থাকবে, পরের দিন আবার আমরা এরপর থেকে শুরু করব।